এটি হলো নিরাপদ ওপেন ক্ল সেটআপ গাইড। বর্তমানে ইন্টারনেটে ৪২,০০০-এর বেশি ওপেন ক্ল ইনস্ট্যান্স উন্মুক্ত, যার বেশিরভাগেরই কোনো অথেন্টিকেশন নেই। আমি ম্যাট এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিকভাবে ওপেন ক্ল সেটআপ ও নিরাপদ করতে হয়। আপনি নতুন হন বা অভিজ্ঞ, ভিডিওটি সবার জন্যই। ভিডিও শেষে আপনার ওপেন ক্ল নিজস্ব নিরাপদ সার্ভারে ২৪ ঘন্টা চালু থাকবে, যেখানে খরচের সীমা, অনুমতির নিয়ন্ত্রণ এবং সঠিক ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনা থাকবে। এখন সবকিছু সেটআপ করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। ওপেন ক্ল হলো একটি ব্যক্তিগত এআই অ্যাসিস্ট্যান্ট যা আপনার নিজের সার্ভারে চলে। আপনি টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য মেসেজিং অ্যাপের মাধ্যমে এর সাথে কথা বলতে পারেন এবং এটি বাস্তব কাজও করতে পারে। টার্মিনাল কমান্ড চালানো, ফাইল পড়া ও লেখা, আপনার হয়ে মেসেজ পাঠানো, ওয়েব ব্রাউজ করা, এমনকি আপনার জন্য ফোনও করা, সবই করতে পারে। এই ক্ষমতাই একে কার্যকরী করে তোলে, কিন্তু এটি আবার এটিকে ঝুঁকিপূর্ণ করে তোলে। একজন ওপেন ক্লাব ব্যবহারকারীর বট একটি ক্ষতিকর প্রম্পট পাওয়ার পর তাদের পুরো ফাইল সিস্টেম গ্রুপ চ্যাটে পাঠিয়ে দিয়েছিল। অন্যরা সকালে উঠে দেখেছেন তাদের বট রাতভর রিট্রাই লুপে আটকে থেকে শত শত ডলারের এপিআই চার্জ করেছে। এবং এই মুহূর্তে ওপেন ক্ল টিম নিজেরাই বলছেন এটি চালানোর জন্য কোনো পুরোপুরি নিরাপদ উপায় নেই। তাই আমাদের পদ্ধতি খুবই সহজ। ধরে নিন কিছু একটা ভুল হতে পারে এবং সেটি হলে যেন ক্ষতি সীমিত থাকে ও আপনি সহজেই পুনরুদ্ধার করতে পারেন, সেইভাবে সবকিছু সেট আপ করুন। ওপেন ক্ল কোথায় চালাবেন তার জন্য আপনার কাছে কয়েকটি অপশান আছে। প্রথমত, আপনার ব্যক্তিগত কম্পিউটার। এটি ফ্রি এবং শুরু করাও সহজ, কিন্তু এজেন্টটি আপনার ব্যক্তিগত ফাইল, ব্রাউজার হিস্ট্রি, পাসওয়ার্ড, এসএসএইচ কি সবকিছুর পাশেই থাকবে। যদি এজেন্টটি প্রতারিত হয় বা ভুলভাবে কনফিগার হয়, তাহলে এটিসি সবকিছুর অ্যাক্সেস পেয়ে যাবে। দ্বিতীয়ত, একটা ক্লাউড কন্টেনার সার্ভিস, ক্লাউডফ্লেয়ার, ওয়ার্কার্স, রেলওয়ে ইত্যাদি। এতে ভালো আইসোলেশন আছে এবং সাধারণত ডিফল্টভাবেই এটি স্যান্ডবক্স থাকে। তবে এটি সেট আপ করা একটু বেশি টেকনিক্যাল এবং নতুনদের জন্য ম্যানেজ করা কঠিন। তাই শেষ পর্যন্ত আমাদের কাছে আছে ভিপিএস, অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট সার্ভার। এটি ক্লাউডে আপনার নিজস্ব আইসোলেটেড মেশিন। আপনার এজেন্ট সেখানে চলে এবং আপনার ব্যক্তিগত মেশিন অক্ষত থাকে। যদি ওপেন ক্ল কিছু ভেঙে ফেলে, আপনি ব্যাকআপ থেকে রোল ব্যাক করতে পারেন বা পুরো সার্ভারটাই মুছে ফেলতে পারেন। আপনার ব্যক্তিগত ডেটা কখনোই ঝুঁকিতে ছিল না। তাই বেশিরভাগ মানুষের জন্য এটি সঠিক পছন্দ। এটি আপনাকে আইসোলেশন, কন্টেনমেন্ট এবং রিকভারি সবকিছু একসাথে দেয়। ব্যক্তিগতভাবে আমি হোস্টিঙ্গার ভিপিএস রেকমেন্ড করি, কারণ ওদের এক ক্লিক ওপেন ক্লাউড ডিপ্লয়মেন্ট টেমপ্লেট আছে ডকার সহ। তাই আপনি টার্মিনাল ব্যবহার না করেই বা এক লাইন কোড না লিখেই আপনার বট চালু করতে পারবেন। এবং ওরা কিছু বেসলাইন সিকিউরিটি স্বয়ংক্রিয়ভাবেই হ্যান্ডেল করে। ঠিক আছে, এখন চলুন আমাদের সার্ভার সেট আপ করি। আমি পুরো কেনার প্রক্রিয়াটা দেখাবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো তুলে ধরব। স্ক্রিনে বা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ব্যবহার করলে যে কোনো হোস্টিংয়ের ভিপিএস প্ল্যানে অতিরিক্ত 10% ছাড় পাবেন ওদের চলমান সব প্রমোশনের ওপরে। ওই লিঙ্কে ক্লিক করার পর আপনি এই পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ওপেন ক্ল এবং আমাদেরকে একটি ভিপিএস প্ল্যান বেছে নিতে বলছে। এখন আপনি চাইলে অন্য কোনো প্ল্যানও নিতে পারেন, তবে ওপেন ক্লয়ের জন্য KVM 2 প্ল্যানই যথেষ্ট। তাই আমরা এগিয়ে যাব এবং কেবল ডিপ্লয়তে ক্লিক করব চালিয়ে যেতে। পরবর্তী পেজে আপনি আপনার কার্টে চলে যাবেন এবং প্রথমেই আপনাকে ভিপিএস রেজিস্ট্রেশনের সময়কাল বেছে নিতে হবে। আপনি 1 মাস, 12 মাস বা 24 মাস বেছে নিতে পারেন। এখন আমাদের লিঙ্কে ক্লিক করলে যে কুপনটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয় তার সুবিধা নিতে হলে আপনাকে অন্তত 12 মাস বেছে নিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 12 মাস নির্বাচন করার ফলে আমাদের কুপনটি স্বয়ংক্রিয়ভাবে প্রয়োগ হয়েছে এবং দাম কমে গেছে। সাধারণত দীর্ঘমেয়াদী প্ল্যানে ভালো ডিল পাওয়া যায়, তবে বর্তমানে 24 ও 12 মাসের মাসিক মূল্য একই। তাই আপনার সুবিধামতো বেছে নিয়ে এগিয়ে যান। নিচে একটি রেডিমেড LLM সিস্টেম আছে, তবে আমাদের এটি দরকার নেই। পরে নিজের LLM যুক্ত করা দেখাবো, তাই টাকা বাঁচাতে এটি বন্ধ রাখুন। পৃষ্ঠার আরও নিচে গেলে আপনি দৈনিক স্বয়ংক্রিয় ব্যাকআপ যোগ করার অপশন পাবেন। এটা আমি খুবই সুপারিশ করি। ওপেন ক্ল নিজেই তার সার্ভার পরিবেশ পুনঃ কনফিগার করতে পারে, আর যদি কিছু নষ্ট হয়ে যায় তাহলে দৈনিক ব্যাকআপের মাধ্যমে আপনি গতকালের অবস্থায় ফিরে যেতে পারবেন। মাসে এই কয়েক ডলার আপনাকে একটি শক্তিশালী আন্ডু বাটন দেয়। আচ্ছা চলুন এটা চালু করে দিই। এরপর আমি পরামর্শ দেব আপনার জন্য যেটা সবচেয়ে কম লেটেন্সি দেয় সেই সার্ভার লোকেশন বেছে নিতে। যুক্তরাষ্ট্রের মধ্যে আমি বোস্টন বেছে নিচ্ছি। সব সেটিংস কনফিগার করা হলে কন্টিনিউ ক্লিক করুন। পরের পাতায় গিয়ে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
আপনি চাইলে গুগল, গিটহাব অথবা একটা ইমেল ঠিকানা ব্যবহার করতে পারেন। এরপর পরবর্তী পাতায় আপনার বিলিং ঠিকানা এবং পেমেন্টের তথ্য যোগ করুন অর্ডার সম্পন্ন করতে। পেমেন্ট হয়ে গেলে আপনি কনফিগারেশন পাতায় চলে আসবেন। এখানেই আমরা আমাদের প্রথম দুটি ক্রেডেনশিয়াল নিয়ে কাজ করব। আর এখান থেকেই বেশিরভাগ মানুষের নিরাপত্তা সমস্যা শুরু হয়। ঠিক আছে, এটি হচ্ছে হোস্টিংয়ারের ওপেন ক্ল কনফিগারেশন পেজ, এবং প্রথমেই আমি যা বলতে চাই তা হলো, আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন এটি দেখতে একটু আলাদা লাগতে পারে। হোস্টিংয়ার নিয়মিতই এটি আপডেট করে, তাই ফিল্ডগুলোর ক্রম বদলে যেতে পারে, কিংবা একেবারে নতুন ফিল্ডও থাকতে পারে। যদি তারা নতুন কিছু যোগ করে থাকে, তবুও আমি যেগুলো ব্যবহার করব সেগুলোর অ্যাক্সেস আপনার থাকা উচিত। প্রথমেই জানাবো ওপেন ক্ল গেটওয়ে টোকেন সম্পর্কে। এটি আপনার ওপেন ক্ল সেটআপের মাস্টার কি। এই টোকেন যার কাছে থাকবে সে আপনার ড্যাশবোর্ড এবং বটের সবকিছুর পূর্ণ নিয়ন্ত্রণ পাবে। তাই আইকনের ওপর থাকা চোখের চিহ্নে ক্লিক করুন এবং এটি একটি পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করুন। আমি নোটপ্যাড ব্যবহারের পরামর্শ দিচ্ছি, এবং তার জন্য ডেসক্রিপশনে একটা লিঙ্কও আছে। এটি কোনো চ্যাটে পেস্ট করবেন না, স্ক্রিনশট নেবেন না, এবং কোনো এলোমেলো টেক্সট ফাইলে রেখে দেবেন না। এটা হবে নিরাপত্তা ভুল নম্বর 1, এবং আমরা সেটা এড়াতে চাই, তাই এটিকে নিরাপদে রাখুন। এখন এটি সেই বিষয়গুলোর একটি যা হোস্টিংয়ার আপনার জন্য স্বয়ংক্রিয়ভাবে করে দেয়, যেখানে আপনাকে নিজে থেকে সেট আপ করতে হতো। গেটওয়ে অথেন্টিকেশন আগে থেকেই কনফিগার করা থাকে, এবং পোর্টও ডিফল্ট পরিচিত নম্বরের বদলে র্যান্ডমাইজড থাকে। স্বয়ংক্রিয় স্ক্যানারগুলো সহজে আপনার সেটআপ খুঁজে পায় না, তাই হোস্টিংয়ার ব্যবহার করলে আপনি ইতিমধ্যেই ওই ৪২,০০০ উন্মুক্ত ইনস্ট্যান্সের চেয়ে বেশি নিরাপদ। যদি এই গেটওয়ে টোকেন কখনো ফাঁস হয়ে যায়, তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে এটি পুনরায় তৈরি করতে হবে, এবং ভিডিওর শেষে আমি আপনাকে ঠিক কিভাবে সেটা করবেন এবং কিভাবে ব্যাকআপ থেকে পুনরুদ্ধার করবেন তা দেখাবো। এরপর আমাদের একটি এলএলএম এর জন্য এপিআই কি দরকার, এটাই ওপেন ক্লকে একটি মস্তিষ্ক দেয়। হোস্টিংয়ার আপনাকে এলএলএম এর জন্য কিছু ফিল্ড শুরুতেই দিয়ে দেয়। আপনি পরে চাইলে অন্যগুলো ম্যানুয়ালি যোগ করতে পারেন, কিন্তু আমি অ্যানথ্রপিকের সাথে যাচ্ছি ক্লড আপাতত, কারণ আমি এই নির্দিষ্ট এলএলএমটা পছন্দ করি। আপনি যেটা ব্যবহার করতে চান সেই এলএলএম এর লিঙ্ক কপি করুন এবং নতুন ট্যাবে যান। তবে আমি একটা সংশোধনী দিতে চাই। অ্যানথ্রপিকের বর্তমান লিঙ্ক হল platform.claude.com। এখানে দেওয়া console.anthropic.com নয়। যেমনটা বলেছি, আমি ক্লডের মাধ্যমেও দেখাবো, তবে অন্যান্য এলএলএম এর ক্ষেত্রেও প্রক্রিয়াটা একই রকম। আপনি দেওয়া লিঙ্কে গেলে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন, অথবা আগে থেকে থাকলে সাইন ইন করুন। ক্লডে আপনাকে আপনার নাম দিতে হবে এবং শর্তাবলীতে সম্মতি জানাতে হবে। এরপর আপনি কোন ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করতে চান সেটা বেছে নিন। আমি ইন্ডিভিজুয়াল ব্যবহার করব। এরপর আপনি কনসোল পেলে চলে আসবেন। প্রথমে আমাদের কিছু এপিআই ক্রেডিট কিনতে হবে। তাহলে চলুন বাই ক্রেডিটস বাটনে ক্লিক করুন। আপনাকে অন্তত $5 ক্রেডিট যোগ করতে হবে, তবে আমি অন্তত $40 ক্রেডিট দিয়ে শুরু করার পরামর্শ দিচ্ছি। ক্লাউডে, কারণ ওপেন ক্লাউডে প্রাথমিক সেটআপ প্রক্রিয়াটি অনেক বেশি টোকেন ব্যবহার করে। আর যদি আপনার ক্রেডিট শেষ হয়ে যায় বা সেটআপের মাঝখানে রেট লিমিটে পড়েন, তাহলে আপনার এজেন্ট কোনো ত্রুটি বার্তা ছাড়াই সাড়া দেওয়া বন্ধ করে দেবে। $5 টেকনিক্যালি কাজ করে, কিন্তু এতে আপনি সমস্যায় পড়তে পারেন। $40 খরচ করলে আপনি টিয়ার 2তে চলে যাবেন। এতে আপনার রেট লিমিট বাড়বে, ফলে পুরো প্রক্রিয়াটাই অনেক সহজ হয়ে যাবে। তাহলে আমি 5-এর জায়গায় 40 লিখব। তারপর আমার বিলিং ঠিকানা দেব এবং পেমেন্ট সম্পন্ন করব। আপনি পেমেন্ট সম্পন্ন করার পর সম্ভবত এরকম কোনো কনফার্মেশন পাবেন, এবং আমরা এখন এটাকে বন্ধ করে দেব, কারণ পরবর্তী ধাপে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে। তা হলো কিছু খরচ নিয়ন্ত্রণ সেট করা। এটাই আমাদের প্রথম আর্থিক সুরক্ষা ব্যবস্থা। বাম পাশে আমরা নিচে যাব ম্যানেজে, তারপর লিমিটসে, তারপর স্ক্রল করে স্পেন্ড লিমিটসে যাব। এখানে আপনি প্রতি মাসে আপনার অ্যাকাউন্টে কত খরচ করতে চান তার জন্য একটা সীমা নির্ধারণ করতে পারবেন। তাই আমার ক্ষেত্রে, যাতে কোনো অযাচিত খরচ না হয়, আমি এটাকে $100 সেট করে দিচ্ছি। এটাই আপনার প্রথম সীমা। আরেকটা কাজ আপনি করতে পারেন, সেটি হলো বিলিং পেজে গিয়ে অটো রিলোড বন্ধ রাখা। তবে আপনি যদি এটা নিয়ে চিন্তা না করেন, তাহলে এডিটে ক্লিক করে অটো রিলোড চালু করতে পারেন। এভাবে আপনার এপিআই কখনোই বন্ধ হবে না। যখন আপনার ক্রেডিট শেষ হয়ে যাবে, তখনই এটি আবার রিলোড হয়ে যাবে। কিন্তু আবারও বলছি, এটা আর্থিক নিয়ন্ত্রণের জন্য, তাই আমরা কোনো অনিয়ন্ত্রিত এপিআই কার্যক্রম চাই না। তাই আমি এটা বন্ধই রাখব। এখন আমরা আমাদের এপিআই কি নেওয়ার জন্য প্রস্তুত। তাহলে বাম পাশে ম্যানেজের নিচে এপিআই কিজে ক্লিক করুন, তারপর ক্রিয়েট কিতে ক্লিক করুন। আপনার কি একটি নাম দিন। আমি আমারটার নাম রাখব ওপেন ক্ল, তারপর অ্যাডে ক্লিক করব। এরপর আপনার সামনে আপনার এপিআই কি দেখানো হবে। এখন আপনাকে এটা কপি করে কোথাও নিরাপদে সংরক্ষণ করতে হবে। এটা শুধু একবারই দেখানো হয়।
আবারও বলছি, যদি কখনো দরকার হয় তাহলে পাসওয়ার্ড ম্যানেজারে রেখে দেওয়া বেশ ভালো আইডিয়া। ঠিক যেমন ওপেন ক্ল গেটওয়ে টোকেন, এটাও মূলত একটা পাসওয়ার্ড, তাই এটা কাউকে শেয়ার করবেন না। এই কারণেই আমি আমারটা এখানে ব্লার করে রেখেছি। ঠিক আছে, এখন যেহেতু আমাদের কি পেয়ে গেছি, চলুন আবার হোস্টিঙ্গার ওপেন ক্ল কনফিগারেশন পেজে ফিরে যাই। তারপর অ্যানথ্রোপিক এপিআই কি ফিল্ডে আমাদের কি পেস্ট করুন, অথবা আপনি যদি অন্য কোনো এলএলএম ব্যবহার করেন তাহলে আপনার কি সংশ্লিষ্ট ফিল্ডে পেস্ট করুন। একবার আপনি সেটা পেস্ট করে ফেললে পেজের নিচে স্ক্রল করুন এবং ডিপ্লয়তে ক্লিক করুন। এরপর আপনি হোস্টিঙ্গারের ভিতরে ডকার ম্যানেজার পেজে চলে যাবেন এবং সেখানে আপনাকে একটি সার্ভে দেখানো হবে, কিন্তু আপনি এটা এড়িয়ে যেতে পারেন, তাই শুধু নিচে স্ক্রল করে স্কিপে ক্লিক করুন। ওপরে ডানে একটি আইকন দেখাচ্ছে যে প্রজেক্ট ডিপ্লয় হচ্ছে। এতে কয়েক মিনিট লাগতে পারে, তাই আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করছি। সবুজ রানিং চিহ্ন দেখালে আমরা ড্যাশবোর্ডে গিয়ে বটের সাথে কথা বলতে পারবো। এখন ওপেন ক্ল আমাদের সার্ভারে সচল। তাহলে চলুন আমরা এটিতে প্রবেশ করি। আপনি এটি কয়েকটি ভিন্ন উপায় করতে পারেন। প্রথমত, এই ডকার প্রজেক্টস পেজে আপনি নিচের এই পোর্ট নম্বরের লিঙ্কে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি ওপরে বাম দিকে যান এবং ওভারভিউয়ে ক্লিক করেন তাহলে ওভারভিউ পেজের ওপরে একটি ওপেন ক্ল বোতাম দেখতে পাবেন, যেটিতে আপনি চাপ দিতে পারেন। এখন আপনি এটি করার আগে যদি আপনার গেটওয়ে টোকেন সংরক্ষিত না থাকে, যা থাকা উচিত, তাহলে আপনি এই গেটওয়ে টোকেন বোতামে ক্লিক করে এটি কপি করতে পারেন। এখন আমরা এটি আমাদের ক্লিপবোর্ডে কপি করেছি, তাই আমরা এগিয়ে গিয়ে ওপেন ক্লতে ক্লিক করতে পারি। এখানে আপনি আপনার টোকেনটি পেস্ট করবেন এবং তারপর লগইনে ক্লিক করবেন, এবং এতে আমাদের নিয়ে আসে ওপেন ক্ল গেটওয়ে ড্যাশবোর্ডের চ্যাট পেজে। এখন আপনি লক্ষ্য করতে পারেন যে এই সংযোগটি বলছে নিরাপদ নয়, HTTPS নয়। এখন এর অর্থ প্রযুক্তিগতভাবে হলো আপনার গেটওয়ে টোকেনটি খোলামেলা অবস্থায় পাঠানো হচ্ছে। প্রোডাকশন সেটআপের জন্য আপনি এটি একটি রিভার্স প্রক্সির পেছনে রাখবেন বা টেলস্কেল ব্যবহার করবেন, কিন্তু সেটি এই গাইডের আওতার বাইরে। এখনকার জন্য শুধু পাবলিক ওয়াইফাইতে আপনার ড্যাশবোর্ডে প্রবেশ করবেন না। আপনি যদি অতিরিক্ত সুরক্ষার স্তর চান তাহলে আপনার ডিভাইস ও ভিপিএস এর মধ্যে একটি ভিপিএন সংযোগটি এনক্রিপ্ট করে, এমনকি এইচটিটিপির ওপরেও। ব্যক্তিগতভাবে আমি নর্ডভিপিএন ব্যবহার করি। আপনি যদি এতে আগ্রহী হন তাহলে নিচের বিবরণে একটা লিঙ্ক দিয়ে রাখব। এরপর চলুন আমাদের সংযোগ যাচাই করি। বাম পাশে কন্ট্রোলের নিচে ওভারভিউয়ে ক্লিক করুন, এবং এখানে আপনি ডান পাশে দেখতে পাচ্ছেন স্ন্যাপশটে লেখা আছে আমাদের স্ট্যাটাস, ঠিক আছে? আর ওপরের ডান পাশে দেখতে পাচ্ছেন গেটওয়ে বলছে হেলথ। ওকে, তাহলে আমরা ভালো অবস্থায় আছি। চলুন আবার চ্যাট পেজে ফিরে যাই এবং আমাদের প্রথম মেসেজ পাঠাই। চ্যাটবক্সে চলুন লিখি, হ্যালো, ওপেন ক্লথে একটি ফাইল থাকে যার নাম bootstrap.md। এটি মূলত ওপেন ক্লয়ের জন্য একটা প্রম্পট, যাতে এটি আপনাকে একাধিক প্রশ্ন করতে পারে। এতে বোঝা যায় এইটি কে, আপনি কে, আপনারা একসাথে কি নিয়ে কাজ করবেন এবং এ ধরনের বিষয়গুলো। তাহলে ধন্যবাদ, এগিয়ে যান এবং এর প্রশ্নগুলোর উত্তর দিন। উদাহরণস্বরূপ এখানে এটি বলছে, আমি কে, আমার কি কোনো নাম আছে, নাকি আমরা একসাথে একটা নাম ঠিক করব? এটা বেশ মজার হবে। আপনি আপনার বটকে একটা ব্যক্তিত্ব দিতে পারেন। তাই এগিয়ে যান এবং সব প্রশ্নের উত্তর দিন। কয়েকটি মেসেজ আদান প্রদানের পর এটি জানায় যে তার পরিচয় চূড়ান্ত হয়েছে। এটি বুটস্ট্র্যাপ ফাইলটি মুছে দিয়েছে এবং এটি জানায় সে প্রস্তুত। আপনার কি দরকার? এখন আমরা আরও কথা বলার আগে একটি ছোট্ট নোট আছে। যদি আপনার বট হঠাৎ করে উত্তর দেওয়া বন্ধ করে দেয় তাহলে সবচেয়ে সাধারণ কারণ হলো আপনি হয়তো এপিআই ক্রেডিট শেষ করে ফেলেছেন বা আপনার রেট লিমিটে পৌঁছে গেছেন। তাই যদি এমনটা হয় তাহলে অন্য কিছু ট্রাবলশুট করার আগে আপনার এলএলএম এর ড্যাশবোর্ড চেক করুন। ঠিক আছে, এখন আমরা এটাকে লক করে দেব। আমি দ্রুতই সেটিংসগুলো দেখিয়ে দেব, কিন্তু প্রতিটা সেটিংয়ে গুরুত্বপূর্ণ। ওপেন ক্লয়ের ডকুমেন্টেশনে একটা আলাদা সিকিউরিটি পেজ আছে। এটা এখানে স্ক্রিনে দেখানো হচ্ছে। আমি বর্ণনা একটা লিঙ্ক দিয়ে রেখেছি। এবার মজার অংশটা আসছে। আমি AURLটা কপি করব, তারপর এটা ওপেন ক্লয়ের চ্যাটে পেস্ট করব, তারপর বলবো এই পেজের সবকিছু ইমপ্লিমেন্ট ও ভেরিফাই করতে। তবে একটা ব্যতিক্রম আছে, অ্যালাউ ইনসিকিউর অথটা ট্রুতেই রাখো। এগিয়ে যাও এবং সেন্ডে ক্লিক করো। আর এখন বটটি সিকিউরিটি ডক্স পড়ে নিজের সিকিউরিটি সেটআপ আরও শক্তিশালী করছে। এজেন্ট যখন গেটওয়ে রিস্টার্ট করবে তখন আপনি অল্প সময়ের জন্য ডিসকানেক্টেড এরার দেখতে পারেন। এরপর যখন এজেন্ট উত্তর দেবে তখন আপনি দেখতে পাবেন সেই সিকিউরিটি পেজ থেকে করা সব পরিবর্তনের একটা তালিকা। দারুণ লাগছে, তাই না? এবার আমাদের কিছু মৌলিক নিয়ম ঠিক করতে হবে আর জানাতে হবে কোন কাজগুলো সে নিজে করতে পারবে আর কোনগুলো আমাদের অনুমতি নিতে হবে।
একে এমন কিছু বলো, যেমন আমার পক্ষ থেকে মেসেজ পাঠানোর সময় সবসময় আগে আমাকে একটি খসড়া দেখাও এবং পাঠানোর আগে অনুমতি নাও। ফাইল ডিলিট করার আগে সবসময় আমার সঙ্গে চেক করো এবং নেটওয়ার্ক রিকোয়েস্ট করার আগে সবসময় আমার অনুমতি নাও। তোমার নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য এগুলো ভালোভাবে যাচাই করে নাও এবং স্পষ্টভাবে বলে দাও কোন কাজগুলো সে নিজে করতে পারবে আর কোনগুলো অনুমতি ছাড়া করতে পারবে না। এখন চল আরও কিছু খরচ সংক্রান্ত নিয়ম ঠিক করি। আমরা ইতিমধ্যে এপিআই এর দিক থেকে খরচের সীমা নির্ধারণ করেছি। এখন চল ওপেন ক্লোর দিকেও কিছু নিয়ম ঠিক করি। আমরা চাইলে এর পুনরায় চেষ্টা করার সংখ্যাও সীমিত করতে পারি। ধরা যাক কোনো টাস্ক 3 বার ফেল করলে তখন থেমে যাবে। আমরা চাইলে এর রান টাইমেরও সীমা নির্ধারণ করতে পারি। আমরা বলতে পারি কোনো টাস্ক যেন অনির্দিষ্টকাল ধরে না চলে। আর তারপর ব্যবহারকারী হিসাবে প্রথম সপ্তাহে অবশ্যই প্রতিদিন তোমার এলএলএম ব্যবহারের ড্যাশবোর্ড চেক করা উচিত, যাতে খরচ কত হচ্ছে এবং কিভাবে জমা হচ্ছে সেটা ঠিকঠাক দেখতে পারো। এখন যখনই তুমি কনফিগারেশনে বড় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা করো, আমি পরামর্শ দেব তোমার ভিপিএস এর একটি স্ন্যাপশট নিয়ে রাখো। এতে যদি কিছু ভেঙে যায় তাহলে তুমি আগের কাজ করা কনফিগারেশনে ফিরে যেতে পারবে। এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি তোমার বট নিজেই তার কনফিগারেশন আপডেট করে থাকে। এটা কিভাবে করবে সেটা এখানে দেখানো হলো। তোমার হোস্ট এবং ডকার ম্যানেজারে ফিরে গিয়ে ব্যাকআপস অ্যান্ড মনিটরিংয়ে যাও, তারপর স্ন্যাপশটস অ্যান্ড ব্যাকআপসে ক্লিক করো। আমরা ইতিমধ্যে দৈনিক ব্যাকআপ সেট আপ করেছি এবং সেগুলো চলবে, কিন্তু তুমি চাইলে নিজে হাতে স্ন্যাপশট নিতে পারো। সেই পেজে নিজে স্ক্রল করে ক্রিয়েট স্ন্যাপশটে ক্লিক করো। তোমাকে নিশ্চিত করতে ক্রিয়েটে ক্লিক করতে হবে। এরপর কিছুক্ষণ পর তুমি তোমার স্ন্যাপশট তালিকায় সেই স্ন্যাপশট দেখতে পাবে। যদি কোনো সময় তুমি বড় কোনো কনফিগারেশন পরিবর্তন করো আর কিছু ভেঙে যায়, তাহলে এখন সহজেই রিস্টোরে ক্লিক করে তোমার ভিপিএস কনফিগারেশনের শেষ কাজ করা ভার্সনে ফিরে যেতে পারো। শেষে চলো মডেল নির্বাচন নিয়ে কথা বলি। আবার ওপেন ক্লাউড গেটওয়ে ড্যাশবোর্ডে ফিরে গেলে আমরা এজেন্টসে ক্লিক করতে পারি। তারপর ওভারভিউতে প্রাইমারি মডেলের জন্য একটি ড্রপডাউন আছে। তুমি যদি এপিআই এর মাধ্যমে অন্য এলএলএম প্রোভাইডার যুক্ত করো, তাহলে এখানে সেই উপলব্ধ মডেলগুলো দেখাবে। এখন মডেল নির্বাচন আসলে একটা বড় নিরাপত্তা সিদ্ধান্ত। ক্লাউড ওপাসের মতো বড় মডেলগুলো প্রম্পট ইনজেকশন প্রতিরোধে অনেক বেশি দক্ষ। ছোট সস্তা মডেলগুলো অনেক সহজেই বিভ্রান্ত হয়ে যায়। তাই যে কোনো বটে যদি আসল পারমিশন থাকে, বিশেষ করে ওয়েব ব্রাউজ করার মতো, তাহলে যতটা ভালো মডেল নিতে পারো সেটাই ব্যবহার করো। এখন যেহেতু নিরাপত্তা কনফিগার করা হয়েছে, চল এবার মেসেজিং অ্যাপটি সংযুক্ত করি, যাতে আমরা ফোন থেকেই এটি ব্যবহার করতে পারি। ওপেন ক্লো চ্যাটে বলো, চলো টেলিগ্রাম সেট আপ করি। চ্যাট থেকে কিছু নির্দেশনা আসবে আর তোমার মেসেজটা হয়তো একটু আলাদা দেখাতে পারে, কিন্তু নির্দেশনাগুলো মোটামুটি একই রকম হবে। প্রথমে টেলিগ্রামে তোমাকে বটফাদারকে মেসেজ করতে হবে। আমি নিচের ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যেটাতে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে বটফাদারের সাথে কথোপকথন শুরু হবে। অথবা টেলিগ্রামে তুমি @বটফাদার লিখে সার্চ করতে পারো, তারপর তাতে ক্লিক করে চ্যাট ওপেন করতে পারো। স্টার্টে ক্লিক করো, তারপর নিউ বটে ক্লিক করো। এটা তোমাকে তোমার বটের নাম দিতে বলবে। আমি আমারটার নাম রাখছি টনি। তারপর এটা তোমাকে তোমার বটের জন্য একটি ইউজার নেম দিতে বলবে। এখন তোমার ইউজার নেমটি টেলিগ্রাম ইকোসিস্টেমে ইউনিক হতে হবে এবং এটি অবশ্যই বট শব্দটি দিয়ে শেষ হতে হবে। তাই আমি আমারটার নাম রাখছি টনি দ্য ওয়ান্ডার বট। এটা তোমাকে একটি লিঙ্ক দেবে, যেটাতে ক্লিক করে তুমি তোমার নতুন বটের সাথে কথোপকথন শুরু করতে পারবে এবং এটা তোমাকে একটা বট এপিআই টোকেনও দেবে। এখন এই ভিডিওতে অন্যান্য টোকেনের মতো এটাও এক ধরনের পাসওয়ার্ড, তাই এটা কোথাও নিরাপদে সংরক্ষণ করো এবং কারোর সাথে শেয়ার করো না। এগিয়ে যাও, আমি ওই টোকেনটা কপি করতে পারি। তারপর তোমার ওপেন ক্লো গেটওয়ে ড্যাশবোর্ডে ফিরে গিয়ে সেটা পেস্ট করো। 1 মিনিট পর তোমার একটা কনফার্মেশন মেসেজ আসা উচিত, যেখানে বলা থাকবে টেলিগ্রাম সংযুক্ত হয়েছে এবং ডিএম পলিসি পেয়ারিং মোডে সেট করা হয়েছে। তাহলে এখন আমাদের দরকার আমাদের টেলিগ্রাম আইডি এবং ওপেন ক্লাউডের মধ্যে এই টেলিগ্রাম বটের মাধ্যমে সংযোগ অনুমোদন করা। এটা করতে টেলিগ্রামে ফিরে যাও এবং তারপর তোমার বটকে মেসেজ করার জন্য লিঙ্কে ক্লিক করো। কথোপকথন শুরু করার পর তুমি এই মেসেজটি পাবে, যেখানে তোমার টেলিগ্রাম ইউজার আইডি এবং একটা পেয়ারিং কোড থাকবে। এগিয়ে যাও এবং পুরো মেসেজটা কপি করো, তারপর ওপেন ক্লো ড্যাশবোর্ডে ফিরে গিয়ে পুরো মেসেজটা পেস্ট করে পাঠিয়ে দাও। 1 মিনিট পর তুমি একটা কনফার্মেশন পাবে, যেখানে বলা থাকবে তোমার আইডি এখন পেয়ার হয়েছে। চলো আবার টেলিগ্রামে ফিরে গিয়ে হ্যালো বলি এবং এটা আমাদের উত্তর দিয়েছে।
যদি আমরা আমাদের ওপেনক্ল ড্যাশবোর্ডে আবার দেখি তাহলে দেখতে পাবো এখানেও ঠিক একই কথোপকথন হচ্ছে, যার মানে এখন আর আমাদের এই গেটওয়ে ড্যাশবোর্ডে আসতে হবে না আমাদের বটের সাথে কথা বলার জন্য। এখন আমরা আমাদের টেলিগ্রাম ব্যবহার করে যে কোনো জায়গা থেকে এটা করতে পারি। এখন এখানে যা ঘটলো সেটাই আসলে ওপেনক্লয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোর একটি। তোমার টেলিগ্রাম ইউজার আইডি এখন একটি অনুমোদিত তালিকায় যুক্ত হয়েছে। এটাই হলো ডিএম পেয়ারিং পলিসি। শুধুমাত্র অনুমোদিত কন্ট্যাক্টরাই তোমার বটের সাথে কথা বলতে পারবে, আর আমরা আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্টকে সদ্য অনুমোদন করিয়েছি। যদি কেউ তোমার বটকে টেলিগ্রামে খুঁজে পায় তাহলে বট তাদের উপেক্ষা করবে। আমি মেডিক্স মিডিয়া টিমের ড্যানকে অনুরোধ করেছিলাম আমার বটে মেসেজ পাঠাতে, আর আমার বট তাকে একদম পাত্তা দেয়নি। এটা গুরুত্বপূর্ণ কারণ ওপেনক্লয়ে বেশিরভাগ নিরাপত্তা ব্যর্থতা কোনো জটিল এক্সপ্লয়েট নয়। এগুলো সাধারণত কেউ বটে মেসেজ পাঠায় আর বট তাদের কথা মতো কাজ করে ফেলে। পিয়ালিং মোড এটা সেই সমস্যাটা বন্ধ করে দেয়। এরপর এগিয়ে যাওয়ার আগে যদি তুমি পরে আরও এআই প্রোভাইডার বা অন্য এপিআই কি যোগ করতে চাও তাহলে সেটা করার একটা সঠিক উপায় আছে আর একটা ভুল উপায় আছে। এপিআই কিগুলো ওপেনক্ল চ্যাটে পেস্ট করলা, ওগুলো তোমার কথোপকথনের ইতিহাস ফাইলগুলোতে ডিস্কে সংরক্ষিত হয়ে যায়। যদি কেউ তোমার সার্ভারে অ্যাক্সেস পেয়ে যায় তাহলে ওই কিগুলো একদম স্পষ্ট টেক্সটে পড়ে থাকবে। সঠিক উপায় হলো তোমার হোস্টিং বা ডকার ম্যানেজারে গিয়ে তারপর তোমার প্রজেক্ট ম্যানেজ করা। পৃষ্ঠাটা নিচে স্ক্রল করো এবং তোমার এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে যাও, ওই সেকশনটা খোলো, তারপর প্লাস এনভায়রনমেন্টে ক্লিক করো, আর এখানেই তুমি তোমার এপিআই কি যোগ করতে পারো। তোমাকে এটাকে একটা নাম দিতে হবে, যেমন ওপেন ওয়েদার ম্যাপ আন্ডারস্কোর এপিআই আন্ডারস্কোর কি, তারপর ভ্যালু ফিল্ডে তোমার এপিআই কি পেস্ট করো, তারপর সেভ এবং ডিপ্লয়তে ক্লিক করো। এনভায়রনমেন্ট ভেরিয়েবলস তোমার সিক্রেটগুলো চ্যাট লগ আর কনফিগ ফাইলের বাইরে রাখে। এটাই ওপেন ক্লাস সিকিউরিটি ডকুমেন্টেশনে সুপারিশ করা হয়েছে। তুমি একটা ছোট লোডিং ইন্ডিকেটর দেখতে পাবে যা দেখাবে ডিপ্লয়মেন্ট চলছে। আর যখন এটা শেষ হবে তখন তুমি তোমার টেলিগ্রাম খুলে তোমার বটকে সহজেই জানাতে পারো যে তুমি এনভায়রনমেন্ট ভেরিয়েবলসে নতুন কি যোগ করেছো, তারপর ওকে বলো এটা টেস্ট করে দেখতে। এখানে তুমি দেখতে পাচ্ছ আমি সফলভাবে বার্সেলোনার আবহাওয়ার পূর্বাভাস বের করতে পেরেছি। এখন তোমার বট চলছে, তুমি নিশ্চয়ই ওকে নতুন কিছু ক্ষমতা দিতে চাইবে। ওপেনক্লর একটা স্কিল মার্কেটপ্লেস আছে, নাম ক্ল হাব, কিন্তু এখানেই অনেকেই সমস্যায় পড়ে। সিকিউরিটি গবেষকরা ক্ল হাবে ৩০০-র বেশি ক্ষতিকর স্কিল খুঁজে পেয়েছেন, যেগুলোর বেশিরভাগই এপিআই কি এবং পাসওয়ার্ড চুরি করার জন্য তৈরি। পর্যালোচনা করা স্কিলগুলোর প্রায় অর্ধেকেই অন্তত একটি নিরাপত্তা সমস্যা ছিল। অনেক ডাউনলোড মানেই এটা নিরাপদ এমনটা নয়। তুমি clawhub.ai-তে সরাসরি স্কিল সার্চ করতে পারো, যেমন আমি এখানে আছি, অথবা টেলিগ্রামে তুমি শুধু /clawhub লিখে সার্চ, ইনস্টল, আপডেট, ইনস্টল করা স্কিলের তালিকা দেখতে বা নতুন স্কিল পাবলিশ করতে পারো। তুমি চাইলে উদাহরণস্বরূপ স্টক ট্র্যাকিং সার্চ করতে পারো এবং দেখো এটা তোমাকে অপশনের একটা তালিকা দেখিয়ে দিল। তোমার পছন্দের কোনোটা পেলে সহজেই ওপেনক্লকে সেটা ইনস্টল করতে বলতে পারো, তবে ইনস্টল করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেওয়া ভালো। এখন ক্লহাবে ভাইরাস টোটাল স্ক্যানিং সুবিধা আছে, তাই ক্লহাবে সরাসরি স্কিলের পেজে গিয়ে ইনস্টল করার আগে নিরাপত্তা রিপোর্ট দেখে নিতে পারো। অথবা টেলিগ্রামে তুমি তোমার বটকে সহজেই বলতে পারো, যেমন অপশন নম্বর 1-এর কোড ও সিকিউরিটি রিপোর্ট রিভিউ করো এবং কিছু সন্দেহজনক দেখলে আমাকে জানাও। তোমার এআই তোমার জন্য স্কিলগুলো অডিট করতে পারে, আর এখানে তুমি সেটা দেখতে পাচ্ছ। ভাইরাস টোটাল এটাকে সন্দেহজনক হিসাবে চিহ্নিত করেছে, কিন্তু এই নির্দিষ্ট স্কিলটা দেখলে বোঝা যায় এটা আসলে শুধু একটা প্রম্পট ডকুমেন্ট, তাই প্রম্পটে এমন কিছু নেই যেটা বিশেষভাবে ক্ষতিকর। যদি কোনো স্কিল এমন অনুমতি চায় যা তার দরকার নেই, যেমন নোট নেওয়ার স্কিলের জন্য নেটওয়ার্ক অ্যাক্সেস চাওয়া, তাহলে সেটা একটা বড় সতর্ক সংকেত এবং সম্ভবত তোমার সেটা ইনস্টল করা উচিত হবে না। একবার তুমি নিশ্চিত হয়ে গেলে যে এটা নিরাপদ, তখন তুমি তোমার বটকে এটা ইনস্টল করতে বলতে পারো। একটা বিষয় জানা দরকার, ওপেনক্লতে প্রায় 50টা বান্ডেল স্কিল থাকে, যেগুলো ডিফল্টভাবে অটোলোড হয় যদি তোমার সিস্টেমে সঠিক টুলস ইনস্টল করা থাকে। তুমি চাইলে তোমার কনফিগে ওয়েট লিস্ট ব্যবহার করে কোন স্কিলগুলো অ্যাক্টিভ থাকবে সেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারো। আমরা সেট আপ করেছি, সংযুক্ত হয়েছি, কনফিগার করেছি, এখন চল এটা ভাঙার চেষ্টা করি। তারপর আমি দেখাবো যখন সত্যিই কিছু ভুল হয় তখন কিভাবে পুনরুদ্ধার করতে হয়। প্রথমত, ওপেনক্লতে বিল্ট ইন সিকিউরিটি অডিট আছে। চল এটা চালাই। তোমাকে শুধু বলতে হবে সিকিউরিটি অডিট চালাও। এটা সম্ভবত তোমার সিস্টেমে কিছু রিড অনলি চেক চালানোর অনুমতি চাইবে, যেমন তোমার অপারেটিং সিস্টেম, পোর্ট, ফায়ারওয়াল স্ট্যাটাস ইত্যাদি। এগিয়ে যাও এবং ওকে এগিয়ে যেতে অনুমতি দাও। যখন এটা শেষ হবে তখন এটা তোমাকে পুরো রিপোর্ট দেবে কি কি পেয়েছে সেটা নিয়ে।
আমার ক্ষেত্রে এখানে এটা লক্ষ্য করেছে যে কন্ট্রোল ইউআইতে ইনসিকিউর এইচটিটিপি অথো ব্যবহার করা হচ্ছে, কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবেই এটা অনুমোদন করেছি, কারণ আমাদের ব্রাউজার দিয়ে গেটওয়ে ড্যাশবোর্ডে অ্যাক্সেস করতে এটা দরকার। আবারও তুমি চাইলে নর্ড ভিপিএনের মতো কোনো ভিপিএন ব্যবহার করে এই ঝুঁকি কিছুটা কমাতে পারো। এবং এটা টেলিগ্রাম গ্রুপ কমান্ড সংক্রান্ত একটি সমস্যা চিহ্নিত করেছে, কিন্তু এখানে কোনো গ্রুপ সংযুক্ত নেই, তাই আমরা ওদিকে যাচ্ছি না। সিকিউরিটি অডিটের পর তুমি তোমার বটের সাথে বারবার চ্যাট করে নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারো, তোমার নির্দিষ্ট সিস্টেমে যেসব সমস্যা পাওয়া গেছে তার ভিত্তিতে। এবার চল অনুমোদন গেটটা পরীক্ষা করি, চল এটা ভাঙার চেষ্টা করি, চল বটকে এমন কিছু করতে বলি যেটার জন্য অনুমোদন দরকার। উদাহরণস্বরূপ চল মেডিক্স মিডিয়ার সাইমনকে একটা বার্তা পাঠাই, তাকে হ্যালো বলো, আমি বটকে তথ্য ছাড়াই যোগাযোগের উপায় নিজেই খুঁজে নেওয়ার অনুমতি দিয়েছি। সে বলছে তার কাছে ওয়েব সার্চ করার সুবিধা নেই, এই স্কিলটি আমাকে কনফিগার করতে হবে। এটি যোগাযোগের তথ্য চাইলে আমি তা দিতে পারি, তারপর পাঠানোর আগে অনুমোদনের জন্য খসড়া তৈরি করবে। আমরা ঠিক এটাই চাই। এটি নিজে থেকে কিছু করছে না, এটি নিজে থেকে কিছু করবে না, বরং অনুমতি ও স্পষ্ট নির্দেশনা চাইবে। আমাদের সেটআপ করা অনুমোদনের গেটটি ঠিক মতোই কাজ করছে। সাইমনকে মেসেজ দেবেন না, বরং আপনার সহকর্মী বা কোনো ডামি ইমেল ঠিকানায় মেসেজ পাঠানোর চেষ্টা করুন। সাইমনের আর কোনো ইমেলের দরকার নেই। ঠিক আছে, এখন যদি কিছু সত্যি খুব খারাপ হয় তাহলে কি হবে? আপনার জরুরি ব্রেক কি? আচ্ছা, এটাকে বন্ধ করার 3টা উপায় আছে। হোস্টিং বা ডকার ম্যানেজারে ফিরে গিয়ে আপনি 3টি ডটে ক্লিক করতে পারেন। তারপর পুরো ভিপিএস বন্ধ করতে স্টপে ক্লিক করুন। বিকল্পভাবে আপনি চ্যাটে আপনার বটকে শুধু বলতে পারেন সব টাস্ক বন্ধ করো বা শাটডাউন করো। সবচেয়ে চূড়ান্ত উপায় হল আপনার এলএলএম ড্যাশবোর্ডে ফিরে গিয়ে পুরোপুরি কিটি বাতিল করে দেওয়া। শুধু এটিকে নিষ্ক্রিয় করুন বা মুছে দিন। বটটি সঙ্গে সঙ্গে এআই মডেলের অ্যাক্সেস হারাবে, এমনকি সার্ভার চালু থাকলেও এটি আর কিছুই করতে পারবে না। এখন যদি আপনার গেটওয়ে টোকেন ফাঁস হয়ে যায় এবং কেউ সেটা পেয়ে যায় তাহলে কি হবে? আগে বলেছিলাম কোনো ক্রেডেনশিয়াল ফাঁস হলে কি করতে হবে তা দেখাবো, তো চলুন এখন সেটা করি। আবার আপনার ডকার ম্যানেজারে যান, এখানে আপনার প্রজেক্টগুলো খুলুন এবং তারপর ওপেন ক্লাউড প্রজেক্টে ম্যানেজে ক্লিক করুন। নিচে স্ক্রল করুন, এনভায়রনমেন্ট সেকশনটি খুলুন এবং আপনার ওপেন ক্লাউড গেটওয়ে টোকেনটি খুঁজে বের করুন। এখানে আপনি মানটি নতুন কোনো র্যান্ডম স্ট্রিংয়ে পরিবর্তন করতে পারেন অথবা একটি জেনারেটর ব্যবহার করে তৈরি করতে পারেন। এরপর যখন এটা শেষ হয়ে যাবে কন্টেনারটি পুনরায় ডিপ্লয় করুন এবং ভিপিএস রিস্টার্ট করুন। ব্যাস এতটুকুই, পুরোনো টোকেনটি এখন অকেজো এবং যাদের কাছে এটা ছিল তারা আর প্রবেশ করতে পারবে না। নতুন টোকেনটি আপনার পাসওয়ার্ড ম্যানেজারে সংরক্ষণ করুন। আপনার এলএলএম এপিআই কি ফাঁস হলেও একই নিয়ম প্রযোজ্য। নতুন একটি তৈরি করুন। সহজভাবে পুরনো কিটি ডিলিট করুন, যেমনটা আমি দেখিয়েছি। নতুন একটি কি তৈরি করুন, তারপর সেই কিটি হস্টিঙ্গারের এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেকশনে দিন। আপনি যদি নিশ্চিত না হন কোনো ক্রেডেনশিয়াল ফাঁস হয়েছে কিনা, ধরে নিন হয়েছে। একটা কি ঘুরিয়ে রোটেট দিতে 30 সেকেন্ড হারি, কিন্তু কোনো বট কম্প্রোমাইজ হলে সামলাতে অনেক সময় লাগে, অনেক বেশি সময়। আর যদি সত্যি কিছু ভেঙে যায়, আপনার বট সার্ভার ভুলভাবে কনফিগার করে কোনো খারাপ স্কিল আপনার সেটআপ নষ্ট করে দেয়, যাই হোক না কেন, এই কারণেই ব্যাকআপ রাখা হয়। ব্যাকআপস অ্যান্ড মনিটরিংয়ে যান, তারপর স্ন্যাপশটস অ্যান্ড ব্যাকআপসে ক্লিক করুন। সবচেয়ে সাম্প্রতিক ভালো ব্যাকআপ বা স্ন্যাপশটটি খুঁজে বের করুন এবং সেখান থেকে রিস্টোর করুন। এই কারণেই আমরা সাইন আপ করার সময় প্রথম ধাপে দৈনিক অটো ব্যাকআপ চালু করেছিলাম। আপনার ওপেন ক্লো ঠিক সেই দিনের মতোই ফিরে আসবে। ড্যাশবোর্ডে প্রবেশ করতে আপনাকে গেটওয়ে টোকেন আবার দিতে হতে পারে, তবে সবকিছু ঠিকঠাক থাকার কথা। এখন 3টি জিনিস আছে যেগুলো সঙ্গে সঙ্গে ওপেন ক্লোতে সংযুক্ত করবেন না: আপনার প্রধান ইমেল, যে কোনো ব্যাংকিং বা আর্থিক পরিষেবা এবং আপনার পাসওয়ার্ড ম্যানেজার। শুধু টেলিগ্রাম দিয়ে শুরু করুন, চাইলে এখানে ওখানে 1-2টি স্কিল যোগ করতে পারেন। আর যখন আপনি সেটআপের ওপর আস্থা পাবেন যে এটা আপনাকে ঠকাবে না, তখন ধীরে ধীরে বাড়ান। সবশেষে ওপেন ক্লো নিয়মিত আপডেট হয়, তাই ডকুমেন্টেশন থেকে আপডেট পদ্ধতি জানুন বা বটকে নিজে আপডেট হতে বলুন। এখন আপনার ওপেন ক্লো বট 24/7 নিরাপদ সার্ভারে চলছে, খরচ ও অনুমতির পূর্ণ নিয়ন্ত্রণ সহ। নিচের লিঙ্কে হোস্টিং সাইন আপ করলে অতিরিক্ত 10% ছাড় পাবেন।